তুলাই পাঞ্জি চাল খেয়েছেন কখনো? না, আমি খাওয়াতে পারবো না, তবে আমি সেই রাজ্যের একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তিনি হলেন বকুল সাহা চৌধুরী ফ্রম উত্তর দিনাজপুর। নমস্কার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি আয়োজিত শামসের মল্লিক পরিচালিত সে আমার আপনার কাব্যিক অনুষ্ঠান, ছান্দিক অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর যখন কবিতা ক্যাফে, বুঝতেই পাচ্ছেন আজ আমরা কবিতা যাপন করব, আপনাদের কবিতার টানে টেনে রাখবো। আর সেই কাজটি করবেন আমাদের বকুলবাবু, বকুল সাহা চৌধুরী। বকুলবাবু, আপনাকে সুস্বাগত ফ্রেন্ডস টিভিতে কবিতা। ফ্রেন্ডস টিভির দর্শকদের আমার অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রথমেই বলি, তুলাই পাঞ্জি চাল আপনি নিজে খেয়েছেন? হ্যাঁ, আমাদের ওখানে এটা একটা বিখ্যাত আর বিখ্যাত, যে জন্যই ভীষণ ভালো চাষ হয়, তার টেস্ট অতুলনীয়। নিয়ে আসতে পারতেন একটু আমাদের জন্য? এইটা ভুল হয়ে গেছে, আগামী দিনে এই ভুলটা হবে না। আমাদের বকুলবাবু কথা দিচ্ছেন যে এরপরে যখন আসবেন আমাদের জন্য সেই বিখ্যাত তুলাই পাঞ্জি চাল আনবেন। বন্ধু, অপেক্ষায় রইলাম। চলুন তাহলে কবিতা যাপন, যখন কবিতা, প্রথম কবিতা কি কবিতা আপনার? আমি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি। বাহ, রবি ঠাকুর সবসময় সুন্দর। হ্যাঁ, আমাদের তো মরমের সকলে সব জায়গায় কবি প্রাণের ঠাকুর রবি ঠাকুর। রবি ঠাকুর মানে বাঙালি বলে বলবো না, মানে কোনো মানুষই যখন সে দুঃখে হোক, সুখে হোক, বিপদে হোক, কোনো না কোনোভাবে রবি ঠাকুরের কাছে একদম। যখনই দুঃখ পায় আমরা রবীন্দ্রসঙ্গীত, বা আমি তো আমার ক্ষেত্রে রবীন্দ্র আবৃত্তি শুনি। যারা গান করেন তারা নিশ্চয়ই সেই গানেই থাকেন। কেন আপনি গান করেন না বলে গান শোনেন না? আমি এটা একদমই নয়। গান এবং রবি ঠাকুরের গানকে যে আপনাকে আবেশিত করে না, এটাও আমি মানব না। একদমই ঠিক কথা দিদি, কারণ গান ভালোবাসে না এবং শিশু ভালোবাসে না। ফুল, গান, শিশু, এই তিনটে যে ভালোবাসে না মনে হয় সে মানুষের পর্যায়ে পড়ে না। একদম। তা আমরা যেহেতু মানুষ, অবভিয়াসলি আমরা সেই তিনটে অবশ্যই ভালোবাসি। যেহেতু গানটা আমি পারি না, অবশ্যই শুনতে ভালোবাসি। পারি না বলে এই নয় যে আমি শুনি না। আমি আবার বলবো, পারিব না এ কথাটি বলিও না। না, বাথরুম সিঙ্গার অবশ্যই, হয়তো জনসমক্ষে সিঙ্গার নই আর কি। জনসমক্ষে বাচিক শিল্পী তো। হ্যাঁ, এটা বলতে পারে। হয়ে যাক তার প্রমাণটা এই মুহূর্তে বন্ধুদের জন্য। ঠিক আছে, আপনার অনুরোধে আমি শুরু করছি আমার প্রথম নিবেদন। খুব সম্ভবত কল্পনা কাব্যগ্রন্থের, যদি ভুল হয়ে থাকে আমাকে মার্জনা করে দেবেন, কারণ গ্রন্থটা আমার ঠিক ভালো মতো জানা নেই। বই বের করুন ভুল ধরার জন্য। সেই কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত দুঃসময় কবিতাটি আমি একটু প্রথম পরিবেশন করতে চাই, কারণ বর্তমান সময়ে আমাদের ভীষণভাবে নাড়া দেয়। আর এই কবিতাটা পড়ে অন্তরপক্ষে আমাদের মনগুলো ভালো হয়ে যায়, এবং সংগ্রাম যে মানুষের জীবনের শেষ কথা, সেটাই বারে বারে এখান থেকে উঠে আসে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বন মরগুঞ্জিত, এ যে অজাকর বড় যে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখ রয়েছে সুচির সব পরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত আচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিতি করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি, এসো
এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা ব্রসের কন্দন, আছে শুধু পাখা, আছে মহানুভ অঙ্গন। উষা দিশে হারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। অপূর্ব অপূর্ব। যেমন আপনার নিবেদন আর তেমন আপনার স্মরণ শক্তি, স্মৃতি দুটোকেই সমানভাবে প্রশংসা করা দরকার। ধন্যবাদ। যাব পরের কবিতায়, তাই তো? ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে। সরি, আমি না, বকুল বাবু। চলুন, ঠিক তো এটাই করবেন বলেছিলেন তো? আমি শুনছিলাম যে উনি যখন মনে মনে রিহার্সাল করছেন, আমি শুনে রেখেছিলাম। চলুন, আমি এই কবিতাটা বলার আগে একটু দু চারটে কথা একটু বলে নিই। একদম একদম। খুব দুঃখের ব্যাপার হলো, এটা ঠিক যে আমার খুব অপছন্দের কবি ছিল রবি ঠাকুর। আপনাকে চাঁদা করে পেটানো উচিত। এটা আমি খুব ক্যামেরার সামনে স্বীকার করছি, খুব অকপটে। তার কারণ ঠিক তার 180 ডিগ্রিটা এখন আমার সামনে হয়েছে। এখন আমার সবচেয়ে প্রাণের কবি হচ্ছে রবি ঠাকুর। কেন অপছন্দের ছিল? এইটা কেন ছিল, মানে মানুষ কখন কাকে ভালোবাসে আর কখন কাকে বাসবে না, এটা বলা বোধহয় খুব মুশকিল আর কি। তো ঠিক স্কুল লাইফ থেকে ছোটদের কবিতা পড়তাম, ভালো লাগতো না। কলেজ লাইফে সেভাবে রবি ঠাকুরের প্রেমের কবিতা পাইনি, বিরহের কবিতা পাইনি। তো সেই জন্য সেই প্রসঙ্গগুলো মনে হতো না উনি ঠিক ভালো কিছু লিখে যাননি আমাদের জন্য। কিন্তু যত বয়স বেড়েছে, সেই কবিতার ভেতরের অর্থগুলো যত আত্মস্থ করতে পেরেছি, ততই মনে হচ্ছে তার মতো প্রিয় কবি বোধহয় আমাদের আর কেউ নেই। তিনি কি আর এমনি এমনি বিশ্বকবি? হ্যাঁ, ঠিক তাই। তিনি এই জন্যই আমরা এক কথাই বলি, প্রাণের কবি, মনের কবি, একদম আমাদের সকলের কবি রবি ঠাকুর। মানে রবি মানে নোবেল, রবি মানে প্রাণের আরাম, রবি মানে মনের শান্তি। একদম তাই। তো তিনি তো সর্বক্ষেত্রে বিরাজ করেছেন, মানে সাহিত্যের কোনো ধারা নেই যেখানে তিনি বিরাজ করেননি, কিছু তিনি মানে স্পর্শ করেননি এমন আঙিনা নেই। যেমন চিত্রকল্পই যদি বলি, চিত্রাঙ্কন শুরুই করলেন একটু বেশি বয়সে, একটু দেরিতে, 2000 চিত্রাঙ্কন। কোথায় যাব? মানে একটা সাধারণ মানুষের পক্ষে বোধহয় একটা অকল্পনীয় ব্যাপার। একদম। তার সৃষ্টি একটা মানুষ ছুঁতে পারবে না এক জীবনে। মানে এইটা মানে তার অপছন্দের একটা বড় কারণ বোধহয় আমার মনে কোনো সময় গেঁথেছিল, যে একটা লোক কি করে এত কিছু করতে পারেন। নিশ্চয়ই তিনি কোথা থেকে ধার করেছেন অথবা চুরি করেছেন। তিনি আমার পছন্দের কেউ হতে পারেন। হয়তো অপছন্দের কারণ এটা একটা হতে পারে। আমার অচেতন মনে হয়তো কোনো সময় ধারণাটা এসেছিল আর কি। আসল কথা, শিশু বয়সের অনেক রকম আমাদের কল্পনা থাকে। এইটা নিয়ে আমিও সেদিন আমার আর এক বাচিক বন্ধুর সাথে আলোচনা করছিলাম। তিনিও ঠিক এই একই কথাই বললেন, দাদা আপনার মতো আমারও ঠিক অপছন্দের কবি ছিল, কিন্তু বয়স যত বেড়েছে, তাকে যত আত্মস্থ করতে পেরেছি, যত উপলব্ধি করতে পেরেছি, তার প্রতি ভালোবাসাটা তত গভীর হয়েছে। এখন মনে হয় যে না, সত্যি তার বাইরে আমার কাছে কিছুই নেই। তো সেই জন্যই এই এপিসোডটা আমি শুধুমাত্র রবি ঠাকুরের উপরেই উৎসর্গ করতে চাইছি। সেই জন্য আমি সবকটা রবি ঠাকুরের উপরেই করবো ভেবে রেখেছি আর কি। জানি না কতটা কিভাবে করতে পারবো। প্রথম কবিতাটি তো খুবই ভালো। এবার প্রশ্ন, চেষ্টা করি। হ্যাঁ, এবার প্রশ্ন দিয়ে শুরু করি। এটা খুব ছোটোবেলায় আমাদের স্কুল লাইফে আমরা পড়েছিলাম। তখনের মানে আমি কিছুই বুঝতে পারি, জাস্ট ওই সিলেবাসে আছে, মুখস্থ করতে হয়, পড়েছি, পড়ে পরীক্ষা দিতে হয়, দিয়েছি। কিন্তু পরে যখন একদম যুবক বা যুবকেরও পরবর্তী বয়সে, মাঝ বয়সী যখন সেটা আমি আবার নতুন করে আবার স্টাডি করলাম, সেটাকে উপলব্ধি করার চেষ্টা করলাম, তখন দেখলাম আমার মিনিংটা সত্যি আলাদা। লাস্ট লাইন দুটো, সে যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো। অতএব সেই ক্ষমা এবং ভালোবাসা কোথায় দাঁড়াতে পারে একটা মানুষের কাছে, এই কবিতাটা হয়তো তারই শিক্ষা দেয়। চলুন শুনি। শুরু করি তাহলে। প্রশ্ন: ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস,
বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিন ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি তরুণ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা সুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? সত্যি অসম্ভব ভালো। আর আপনার যে আবৃত্তি সেটাও ভারী সুন্দর। আপনার কণ্ঠস্বরটি বেশ ভালো, মানে সুবিধা হচ্ছে এক্সপ্রেশনের, তার জন্য। এই কমপ্লিমেন্ট আমার কাছে একদম নতুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি জানি আমার আবৃত্তিগুলো ভীষণ খারাপ, একদম ভাঙা ফাটা বাঁশের মতো গলা, যেটা ভয়েসটাও কিন্তু অনেকে চেষ্টা করে যেটা আপনার অটোমেটিক্যালি, হ্যাঁ এটা বলতে পারে, এটা ইনবর্ন আমার আর কি, অটোমেটিক্যালি হাস্কি ভয়েসের কিন্তু অন্তত আজকালকার দিনে খুব দাম, মানুষ চাইছে। আপনার এই কমপ্লিমেন্টটা আমাকে আজ থেকে প্রায় 2010 মানে নেয়ার আবার 14 বছর আগে কেউ একজন আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল, যখন আমি আপনারই মতো ওই চেয়ারে বসেছিলাম আর কি। একসময় অ্যাঙ্কারিং করে এসেছি আর কি। সেটাই যাব জানতে যে বাচিক শিল্প ছাড়া আর কোন কোন দিকে আপনার ভালোবাসা ধাবিত হচ্ছে। বাচিক শিল্পী যতগুলো ধাপ হয় কম বেশি সবগুলোই আমি করার চেষ্টা করি, জানি না কতটা পারি। শ্রুতি নাটক অবশ্যই করি, সেই সঙ্গে মঞ্চ অভিনয় দীর্ঘদিন করে এসে এখন সুযোগ হয় না সেভাবে করার, তবু সুযোগ পেলে অবশ্যই আমি করি। কেন সুযোগ চলে যাচ্ছে কেন? সুযোগ মানে আমার জীবনের একটা 2010-এর পরে থেকে একটা কালো অধ্যায় ছিল। আচ্ছা, যখন আমি টোটাল কালচারাল সেটআপ থেকে বেরিয়ে এসেছিলাম, মানে সেটা পেশাগত কারণে আর কি। আমি যে পেশার সঙ্গে বিলং করতাম তার কারণে সময় হয়ে উঠতো না, তার কারণে বুঝতে পারছি না, একটা কালচারাল সেটআপে থাকতে গেলে ভীষণ পরিমাণে সময়ের দরকার, তার রিহার্সালের দরকার হয়, তার টিম ওয়ার্কের দরকার হয়, যেটা আমি কোনোভাবে করে উঠতে পারতাম না। তো সেই জন্য বাধ্য হয়ে সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হয়। তো এই 10 থেকে ধরুন নিয়ার অ্যাবাউট 2017-18 পর্যন্ত এই প্রায় এতটা সময় গ্যাপ গেছে, একদম গ্যাপ গেছে। তখন কিছুই হতো না, মানে কোনো চর্চাও হতো না, কিচ্ছু হতো না। তো আবার 2018-19-এর পর থেকে মাঝখানে একটা লকডাউন যায়, এই লকডাউনের পর থেকে আমার জীবনে একটা টার্ন ওভার তৈরি হয় আর কি। তার আগে আমি আউট অফ টাচ হয়েছিলাম আমার প্রফেশন থেকে। তো তারপরে লকডাউন আসে, তারপরে তো মানুষের জীবনে, প্রতিটি মানুষের জীবনে একটা অন্য ধারা তৈরি হয়ে যায়। তো আমারও ঠিক সেই লকডাউনের পরে থেকেই এই বাচিকতার প্রতি একটা প্রচণ্ড রকমভাবে আকর্ষণ তৈরি হয়, হ্যাঁ, এবং সেটাকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। আপনার তো আজকের এই কথা দর্শক বন্ধুদের একটা বড় লেসন হলো যে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, যেটা বন্ধুরা উপলব্ধি করবেন। তাহলে একটা কবিতা উপহার দিন, তাদের এই যে লেসন দিলেন। হ্যাঁ, আবারও তাহলে ফিরে যাই, যখন আমি আজকের পর্বটি উৎসর্গই করছি রবি ঠাকুরকে দিয়ে, তাহলে সোনার তরী দিয়ে করি। সোনার তরী কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা সোনার তরী, এটা মনে রাখা খুব সুবিধা, যেহেতু কাব্যগ্রন্থের নাম এবং টাইটেল এক কথা বলতে পারেন, মানে টাইটেল সঙ্গের মতো আর কি, যদি আমরা সিনেমার দিক থেকে বিচার করি আর কি। তো সেটারই এর একটা আধ্যাত্মিক দিক তো রয়েছে, সঙ্গে পারিপার্শ্বিক দিক তো রয়েছে। আমি কোনোটাতেই যাচ্ছি না, শুধু আমার পরিবেশনের মধ্যেই থাকছি আর কি। এবার যে যেটাকে ভাবে পাবেন সেভাবে সে নেবেন। কথায় আছে, প্রভু তুমি কেমন, যার মন যেমন। শুরু করছি আমাদের তৃতীয় পরিবেশন আজকে, সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট খেয়ে আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট খেয়ে আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরণীয় পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠায় নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানে আমি নিঃশব্দে শুনছি, মানে আপনার শেষ হওয়ার পর যে আমি রিয়াকশন কিছু একটা দেব ভুলে যাচ্ছি, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আর তার চেয়েও বড় কথা, আপনি মুখস্থ করেছেন এতখানি, আপনি দিনে কতক্ষণ চর্চা করেন? এইটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই রহস্যটা আমি উন্মোচন করি। আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, তাতেও এতটা মুখস্থ করে? মানে আমাকে যে কত কষ্ট করে মুখস্থ করতে হয় এটা বলে আমি আপনাকে বলে বোঝাতে একটু পারবো না। টেকনিক বলে দিন, বন্ধুরাও একটু মনে করুক, আর আমিও একটু জানি যে এরকমভাবে মনে রাখা বা মুখস্থ করার টেকনিক কি। টেকনিক কিছুই নয়, এটা একটা কঠোর অধ্যবসায় হিসাবে কিছু না। আমার একটা কবিতা বোধহয় মুখস্থ করতে মিনিমাম 2 থেকে 3 মাস করে লেগেছে। তো এটা দীর্ঘ চর্চার ফল। চর্চা করতে করতে একসময় বিভিন্ন স্টেজে করতে করতে এটা অধ্যবসায়ী শেষ কথা। হ্যাঁ, একদমই আসল তাই। কথা বন্ধু বলবেন না, আমরা যে শিখে যাব তাই না, বুঝতে পেরেছি। তার থেকে বরঞ্চ কবিতাই শুনি, তাই বলেন? আচ্ছা, কবিতা শুনবো, তবে তার আগে শুনবো আপনার বাড়িতে আপনার পরবর্তী বংশধর, নেক্সট জেনারেশন, তারাও কি কবিতার মধ্যে আছে? হ্যাঁ, তারা কবিতার মধ্যে রয়েছে। বিশেষ করে বলবো আমার যিনি গিন্নি রয়েছেন তিনি নৃত্যশিল্পী একজন। আচ্ছা। আমার মেয়ে রয়েছেন ছোট 10 বছরের। তিনি মোটামুটি কালচারাল অনেকটাই কভার করতে পারেন। তিনি গান জানেন, নাচ জানেন, আবৃত্তি করেন আমার সঙ্গে। বাহ। আমার শিষ্য এবং আমার পরের প্রজন্ম দুটোই বলতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আমার খুব ইচ্ছে ছিল তাকে ক্যারেক্টারের দরকার। মেয়েদের সেলফ ডিফেন্ডেন্স হওয়াটা এখন ভীষণ দরকার, খুব দরকার। এটা আমি আমার জীবন থেকে পদে পদে অনুভব ছোট করেছি। মেয়ে, সময় আছে, দেবেন, আরেকটু বড় হোক না। আমি সেই জন্য এখন থেকে দিয়েছি, কারণ শিখতে, কারণ শিখতে তো তার 2-4-5 বছর সময় লাগবে। ওটা তো আর একদিনের ব্যাপার নয়। এটা আমার গান বাজনা যেমন কিছুটা আয়ত্ত করে নিয়ে সেটা নিজে থেকে স্টাডি করে করতে পারি, কিন্তু ক্যারেক্টার বিষয়টা ঠিক নিজে থেকে ওইভাবে করা যায় না। প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনি আপনার মেয়ের গুরু, তাই তো? আপনার বলতে পারেন। আপনার গুরু কে? আমার প্রথম গুরু কলকাতারই একজন দিদি ছিলেন, সুরিতা শাহ। এবং রিসেন্টলি খুব সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যদি দর্শকদের ক্ষেত্রে হয়ে থাকে, আমি এটা কোথাও সিক্রেটটা ওপেন করি না, আপনি প্রশ্নটা করে ফেললেন, সেই সূত্রে আপনার উত্তরটা যখন আমাকে দিতেই হবে। আমি খুব বিখ্যাত গুরুর ছাত্র। তার যদি শিষ্যদের নাম করি, এক কথায় আপনারা তাকে, আমি নয় গোটা বিশ্ব তাদেরকে চেনে। প্রীতি বন্দ্যোপাধ্যায়, মেধা বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন, তাদের যিনি গুরু, আমারও গুরু সেই তিনি, শ্রী মাননীয় পার্থ মুখোপাধ্যায় মহাশয়। আচ্ছা আচ্ছা, মানে মহৎ গুরুর কাছে আপনি নাড়া বেঁধেছেন এবং সেজন্যই তার প্রতিফলন এত সুন্দর। হ্যাঁ, উনি এই রাবীন্দ্রিক উচ্চারণে তার মতো বোধ হয় এখন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কেউ নেই তার জায়গাটায়। তো তার কাছ থেকে আমার ওটা পাওনা, আমি সেটাকেই চাইছি দর্শকদের মধ্যে বিলিয়ে দিতে, বা আমার যারা পরবর্তী প্রজন্ম রয়েছেন তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই। শুধু এতটুকুনি শিখেছি যে হ্যাঁ, একদমই তাই, সেই কবির সুর থেকে। হ্যাঁ, একেবারে। এবার কি আপনার পরে কোন কবিতা শোনাবেন?
কোনটা শোনাই বলুন তো? কি আমি অনুরোধ করব? উম, যদি আমার মেমোরিতে না থাকে। সিলেবাসে মিলে গেলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সিলেবাসে আমার মিলে মনে গেলে হয় হয়ে আপনি যাবে। যেভাবে মুখস্থ বলছেন, আপনার যথেষ্ট মানে দক্ষতা রয়েছে এবং অনেক কবিতাই আপনার স্মৃতিতে রয়েছে। আমি বলি বোঝাপড়া হবে। আরে বাবা, আমার অত্যন্ত প্রিয় একটা ও কবিতা। বাপ, কিরম মিলে গেছে বলুন, ওয়েভ লেন্থ মিলে গেছে বন্ধু। অ্যাকচুয়ালি এই কবিতা যখন আমি শুনি, আমার প্রচণ্ড ভালো লেগেছিল। কোথায় পাবো জানি না। আমার কাছে তো এর কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছুই ছিল না। শুনেছিলাম, খুব ভালো লেগেছে। আমি বললাম না, রবীন্দ্রনাথ আমার মরমে আসার আরও একটা কারণ হচ্ছে এই কবিতাটা। যখন আচ্ছা, আমি ও শুনি, বাবা, খুব দারুণ জায়গা তখন নাড়া। মনে হয় যে ওনার মতো দার্শনিক বোধ হয় বিশ্বে আর কেউ নেই। এই কবিতাটার প্রতিটি লাইনে লাইনে উনি এমনভাবে লাইনগুলোকে উপস্থাপন করেছে, মনে হয় হ্যাঁ, এটা আমারই জন্য উনি লিখে গেছেন, আমারই কথা, এটা আমারই কথা। আর ওই জন্যই তো হ্যাঁ, বিশ্বকবি হলেন। তো এবং কবিতাটা যখন আমি আমার হাতে স্ক্রিপ্ট পাই এবং যখন আমি খুব শুনি এবং পড়ি, দুটোই যখন পড়ি, তখন দেখি যে আহ, এর মতো বড় দার্শনিক আর কিছু হতে পারে না। কারণ আমরা হিংসায় করি, মানুষকে ছোট করার চেষ্টা করি, হুম, অসুখী থাকার চেষ্টা করি, অথচ কোনোটাই কিন্তু আমাদের জন্য নয়। রবীন্দ্রনাথের এই কবিতাটার লাইনগুলো যদি একটু আমরা এর শিকি অংশ যদি আমরা আমাদের মধ্যে নিতে পারি, তাহলে আমি সবসময় বলি যে সুখ এবং শান্তির দুটো চাবিকাঠি কিন্তু আমাদের মধ্যে এই কবিতাটার মধ্যে দিয়ে খুব রয়েছে। সহজেই আমরা আয়ত্ত করতে পারি। তা আমি অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটা দেখছেন পর্দার উপর থেকে, তারা এটা আমারটাই শুনতে হবে এর কোনো মানে নেই। আপনারা যদি একবার পড়েন এবং বিভিন্ন বাচিক শিল্পী তাদের এই উপস্থাপনটা করেছেন, তাদেরটা যদি শোনেন এবং একটু আত্মস্থ করার চেষ্টা করেন, আমার মনে হয় আপনারা শান্তি, সুখ পাবেন কিনা জানি না, শান্তির চাবিকাঠিটা সুখের অবশ্যই দরকার নেই, অবশ্যই পাবেন। শান্তি দরকার জীবনে। সুখ তো ক্ষণিকের, তাই ক্ষণিকের, না? হ্যাঁ। একদম সত্যি। আর আপনার যে এই কথাটা রেস ধরে আমি আরও একটু কথা বলবো, যারা এই মুহূর্তে দেখছেন, যে বলছেন এই ফ্রেন্ডস টিভি সুদূর বাংলাদেশের দর্শক রয়েছেন, বাংলাদেশেও এটা টেলিকাস্টেড হয়, হ্যাঁ, তাই কি বলবো, আন্তর্জাতিকভাবে আপনার আজকের নিবেদন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমার সকলের উদ্দেশ্যেই আপিলটা থাকলো, আপনারা স্বস্তি এবং শান্তির চাবিকাঠি এই কবিতাটার মধ্যে পাবেন। অতএব রবীন্দ্রনাথের এই কবিতাটা খুব মন দিয়ে শুনুন এবং এটাকে আত্মস্থ করার চেষ্টা করুন। আমার মনে হয় শান্তিটা এখন মানুষের জীবনে বড় বড় ভীষণভাবে দরকার। চেষ্টা করছি পরিবেশন করা, জানি না কতটা ভালো লাগবে বা খারাপ লাগবে। যাই হোক, ভালো মন্দর ঊর্ধ্বে এই কবিতাটা আমি সেটা মাথায় রেখেই পরিবেশন করছি আর কি। চলুন। বোঝাপড়া। মনেরে আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নয় সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা পেরিয়ে বুঝি এলে সুখের বন্দরতে, জলের তরে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরতে। মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো টুক করিয়া বিনা বাক্যে ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেথা করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি কারোর মাপে। তুমি মরো কারোর ঠালায়, কেউ বা মরে তোমার যাবে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের বাড়াবাড়ি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহারে লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এল সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঠেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নেভায় বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যাভায় কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। খুব সুন্দর। ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। সত্যই সুন্দর, সত্যই শিব। আর আমাদের সেটা মেনে চললে, আপনি যে শুরুতে বলেছিলেন যে শান্তি, সেই শান্তি থাকে অন্তরে, শান্তি থাকে প্রাণে। দাদা, আপনার পরপর 4টে কবিতা শুনলাম, সত্যি মনটা ভরে গেল একেবারে। এবং আমাদের আজকে সারাটা দিন খুব সুন্দর কাটবে। আপনার এই কবিতা আমাদের অন্তরে অনুরণিত হবে সর্বক্ষণ। অনেক, এটাই তো একজন শিল্পীর কাছে পরম পাওনা। একদম অনেক ধন্যবাদ আপনাকে এভাবে এসে আমাদের কবিতার জালে একেবারে জড়িয়ে রাখার জন্য। ধন্যবাদ পাশাপাশি জানাই বন্ধু আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। জানি এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আপনারা থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো আরও কয়েক কদম। আর ধন্যবাদ জানাই শামসেরকে, শামসের ভাইকে। তার এই প্রচেষ্টা আরও সুন্দর হবে আপনাদের হস্তক্ষেপে। আজকের মতো বিদায় তাহলে, আবার দেখা হবে কাল ঠিক এই সময়। নমস্কার।